পাঁজরের হাড়গুলো টুকরো হয়ে বেরিয়ে গেছিল চামড়া বেঁচে থাকা না বেঁচে থাকা একে 7খানা সিঁড়ির ওপর থেকে আমাকে পেছন থেকে ধাক্কা দিল পিঠের মধ্যে। আমি জাস্ট উড়ে এসে পড়লাম মাটিতে, ফার্নিচারের ওপর মচমচ করে হাঁটার যেদিনই শব্দটা পেতাম আমি, ব্যাস আমি আজকে হবেই সেটা। পার্টিকুলার এতটুকু জায়গা জুড়ে অসম্ভব পচা একটা গন্ধ। আমি খাটে শুয়ে আছি আর আমার বডিটা যেন সিলিংয়ের কাছাকাছি চলে গেছে। যদি কেউ ঘরে না থেকে থাকে তাহলে ওয়ার্ড্রবে বা আলমারিতে ধাক্কা কে দিচ্ছিল, টোকা কে মারছিল এবং কৌটোটার মাথাটাকে কে ঘোরাচ্ছিল? মাসি দাঁড়িয়ে আছে, তো ঘুমিয়ে পড়েছি। তো মানে সকালে ঘুম ভেঙে যে মাসি তো নেই আমার বাড়িতে, আসেই নেই। একটা টাইমের পর থেকে আমি বুঝলাম একটা নয় দুজনের অস্তিত্ব আমি বুঝতে পারতাম। হ্যাঁ, একজন নয়। আর আমি স্পষ্ট ফিল করতে পারলাম যে বাইকের পিছনে কিছু একটা বসে আছে। দুটো সবুজ চোখ ওর পায়ের কাছে, কেউ খুব তেজে মানে খুব রাগে ঘোরাচ্ছে বডিটা, মানে আমি এটা ফিল করছি। আমি যদি জোরে কথা বলি আমার পেছন থেকে একটা করবে। তাকিয়েছি তো তাকিয়ে নার্ভাস হব, ভয় পাবো। সেই সময়টা হতে হতে সে ছুট দিয়েছে, সে ছুটে যেন হাওয়ার মধ্যে মানে জানলা দিয়ে বেরিয়ে গেল। তো পর্ণালী, কেমন লাগছে আমার এখানে এসে? ভীষণ এক্সাইটেড ছিলাম। যখন এখান থেকে ফোনটা গেছে তখন থেকেই ভাবছি যে হ্যাঁ ঘটনা বলবো। এবার অনেক দিন ধরেই আমি ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি যে কিছু একটা রেসপন্স আসুক, কিন্তু যখন ফোনটা গেছে আমি ভীষণ খুশি, এক্সাইটেড। আর এই ব্যাপারটা শুনেছি যত শেয়ার করা যায় নেগেটিভিটি তত কেটে যায়। তো এখানে তো এত দর্শক, আমি চাইছিলাম যে শেয়ার করতে, তো সেই জন্যই আমি তো ভীষণ খুশি। আর এখানে সবার সাথে তোমাদের সাথে এটা শেয়ার করতে চাইছি। তো শুরু করি। আচ্ছা, এটা বেশ কিছু বছর আগে বলবে বলছিলে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এমনি তো গৌরবদার ভীষণ বড় ফ্যান, আর গৌরবদাকে আমি অনেক দিন ধরেই দেখছি। কিন্তু প্রথম আমি দেখলাম যে ফেসবুকে চারিদিকে শুধু ট্রোল ভিডিও, নানা এ ওকে ট্রোল করছে, ওকে ট্রোল করছে, নানান এরকম টাইপের ভিডিও। তার মাঝখানে আমি দেখলাম যে একটি ছেলে খুব ভালো মোটিভেটেড, এত সফট স্পোকেন, ভীষণ ভালো কিছু ইনফরমেশন আজকে জেনারেশনকে দিচ্ছ তুমি সব বিষয়ের ওপর। তো এত ভালো লেগেছিল, এত মোটিভেটেড ভিডিওগুলো দেখে আমার এতই ভালো লেগেছিল যে চারিদিকে যখন এই রকম জিনিস এ ওকে ট্রোল করছে, যাই হোক এটা আমি দর্শক হিসেবে বলছি যে আমার কিন্তু তোমার যে পয়েন্টগুলো মানে তোমার যে টপিকটা, পয়েন্ট মিন টপিক, সেই টপিকটা আমার খুব দারুণ লেগেছে। তার কারণটা কি বলতো, যে মানে আমার যেটা খুব ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি কখনোই কন্টেন্ট অন্য কেউ কি বানাচ্ছে সেটা দেখে আমি কন্টেন্ট বানাতে চাই না। আমি বানাতে চাই সেই কন্টেন্টটাই যেই মানুষটা আমি। তো আমি যেই মানুষটা, আমার ভূত প্রেত নিয়ে ইন্টারেস্ট আছে, ছোটোবেলা থেকে ভূতের গল্প বলতে ভালো লাগে, ঘটনা শুনতে ভালো লাগে বিভিন্ন জায়গার। তো আমি যেহেতু এইগুলো পছন্দ করি, আমি তাই এ ধরনের কন্টেন্ট বানিয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব মোটিভেটেড থাকতে ভালোবাসি এবং আমার কাছে যারা বন্ধু বান্ধবরা আসে তাদেরকে আমি সবসময় মানে পজিটিভ এনার্জি, বুস্টিং এনার্জি দিই, ভাই হোক কিছু একটা হোক। তো সবার আগে নিজেকে চেনা যে আমি এই মানুষটা, অন্য কাউকে দেখে সে এই ভিডিওটা বানাচ্ছে বলে আমাকে বানাতে হবে, বা সে বানিয়ে হিট হয়েছে বলে আমি হিট হয়ে যাবো, এটা একদম নয়। মানে গৌরব একদম নিজের মতো করে তুমি চলেছো, এটা খুব ভালো লেগেছে। খুব সুন্দর মোটিভেটেড ভিডিও, কেউ ডিপ্রেশন থেকে মানে বিভিন্ন টপিকের ওপর। তারপরে তো এই প্রেত কথা এগুলো আমরা শুনি এখন, তো আমার ভীষণ ভালো লেগেছে। সেই সময় থেকে আমার তোমার মানসিকতা খুব ভালো লেগেছে, হ্যাঁ এই জন্য আমি তোমার ফ্যান। আর অন্য কিছু বাদ দাও, মানুষের মানসিকতার পরিচয় যেটা দেয় সেটাই তো আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, ঘটনাটা শুনি তাহলে। আচ্ছা, ঘটনাটা শুরু হয় মানে বেশ কিছু বছর আগে, ধরো 2010, এটা চলেছে 2010 to 14, মানে যদি হিসেব করি দিন হিসেবে তাহলে 5 বছর টানা। এখন ঘটনা বলতে অনেকগুলো ইনসিডেন্ট এই কটা বছরে আমি ফেস করেছি। তো সেটা আমি তোমাকে এখন পরপর বলছি। ঘটনাটা শুরু হয় আমাদের একটা স্কুল, মানে আমার একটা বন্ধুর গ্রুপ আছে, সেখানে আমরা বেশ 2-3 জন মেয়ে, 3-4 জন ছেলে বলতে আমরা ফ্যামিলি, মানে এখন ফ্যামিলি রিলেশন আর কি। সবার ফ্যামিলি একসাথে গেট টুগেদার করছি, ঘুরছি ফিরছি, এটা ছিল সেই সময়টা আরও বেশি ছিল। খুব আনন্দে কাটাতাম, সেই সময়গুলো খুব ভালো ছিল। তো এখন কি হয়েছে, ওই তার মধ্যেই আমাদের একটা বন্ধু, তার আবার বন্ধু আছে, মানে তার আবার অন্য কোনো গ্রুপ। তো
একদিন দুপুরবেলা হঠাৎ করে তারা আমাদের ওখানে যে দিল্লি রোড ওদিকে ওরা যায়, কোনো ধাবায় গেছিলো লাঞ্চ করতে। তো লাঞ্চ করে ফেরার পথে যে বাইকটা চালাচ্ছিল তার বোনের ফোন আসে, এবং কি হয় যথারীতি এক হাতে ফোন, 3 জন বাইকে উইদাউট হেলমেট, মানে যেটা নাকি মারাত্মক খারাপ জিনিস। তো সেইটাই ভুল করেছে ওরা। তো ফোনটা এসেছে, রিসিভ করেছে, ফোনটা রিসিভ করার পরে বড় কন্টেনারগুলো যেগুলো আসে না, সেটা আর কি একদম ধাক্কা দিয়েছে, প্রায় 1/2 কিলোমিটার টানতে টানতে নিয়ে গেছে। সেখানে যে বাইক চালাচ্ছিল সে স্পট, আর মাঝখানে সে আমাদের বন্ধু, আর যে পেছনে বসেছিল সে প্রায় 7-8 মাস হসপিটালে ছিল। তার পাঁজরের হাড়গুলো টুকরো হয়ে বেরিয়ে গেছিল। একেবারে ধরো 7-8 মাস হসপিটালাইজ, খুবই কষ্ট। মাঝখানের জন সে হসপিটাল অবধি গিয়ে মারা যায়। এবং হ্যাঁ, এবার আমরা খবর পেয়েছি সন্ধে নাগাদ খবর পেলাম। যাই হোক, যেহেতু খুব ভালো বন্ধু, আমরা প্রত্যেকেই খুব শোকাহত এবং আমরা খুবই কষ্ট পাচ্ছি 2-3 দিন। তো 2-3 দিন বলতে মানে যেদিন মারা গেছে আমরা তো ঠিক আছে, চলছে ব্যাপারটা, খুব বাজে একটা সময়। তো আমার আরেক বান্ধবী আর তার হাজব্যান্ড যেদিন মারা গেছে, আমার বান্ধবী আর তার হাজব্যান্ড এরকম নিচে একটা গদি বেছানো ঘরে বসে আছে ওর বাড়িতে, নিজের বাড়িতে। আর ওদের মাথার পেছনে একটা জানলা আছে, 2টো জানলা আবজানো আছে, মানে বাইরের দিক থেকে পাল্লাটা এরমভাবে আবজানো আছে। আর ওরা বসে আছে, মানে আমার এই বান্ধবী কাঁদতে কাঁদতে খুব ক্লান্ত হয়ে গিয়ে, মানে চুপ করে যায় না, চুপ করে বসে আছে। ওর হাজব্যান্ড ওকে সান্ত্বনা দিচ্ছে, পাশেই বসে আছে। হঠাৎ ওদের ঠিক মাথার পেছনে রাত্রি 11:30-12টা তো মানে খুব জোরে নক করে, খুব কেউ ব্যথা পেলে, মানে অ্যাক্সিডেন্টাল ডেথ হচ্ছে তখন যে হয় না, যে গোঙানি, মানে মরে যাচ্ছি সেই সময় যে একটা খুব কষ্ট হচ্ছে, সেই যে ব্যথাটা অনুভব হচ্ছে, ওই আওয়াজটা একদম ওর কানের কাছে, মানে জানাটা এখানে। ও সঙ্গে সঙ্গে ওর হাজব্যান্ডও শুনেছে, দুজনই মানে উইদিন এ সেকেন্ড দরজা পাল্লাটা এইভাবে খুলে দিয়েছে। ওটা ওদের বাড়ির পেছনে বাগানের মতো। ওখানে ওই 2 সেকেন্ডের মধ্যে কারোর কোথাও যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবং নক করেছে তো ওরা এরকম দেখে তো বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হলো, কিন্তু কেউ না, তখন আমরা ভয় পাওয়ার সিচুয়েশনই নেই, তখন আমাদের মাথা অন্যরকম কাজ করছে। এই ঘটনাটা ওই ডেথটার কতদিন বাদে হচ্ছে? সেই দিনটাতেই হচ্ছে। কান্নাকাটি করে, মানে যেটা হয়, বন্ধু মারা গেছে, খুব দুঃখ পেয়েছে, সেই দিনই রাত্রি 11:30-12টা। ওর তো ঘুম আসছে না, আমাদের কারোরই ঘুম আসছে না, যে যার বাড়িতে আছি। তো ওরা ওইরকম হাজব্যান্ড ওয়াইফ মানে এটা ফেস করলো, পরে ওরা কিছু আর অত ভাবারও তখন মেন্টালিটি নেই, যাই হোক বন্ধ করে দিয়েছে। তো এরপর থেকে শুরু হলো ব্যাপারটা কি, আমার ওই বান্ধবী তার পরের দিন, হ্যাঁ, আর যেটা আমার এখন মনে হয় যে আমি হয়তো একটা ভুল করে ফেলেছি, কিন্তু অ্যাকচুয়ালি সবাই তো কেউ এরকম ভাবে না, বন্ধু মারা গেছে তার বডি যখন বাড়িতে আসবে আমরা অটোমেটিক্যালি যাবোই দেখতে। তো আমার ওই বান্ধবীর সাথে ওরা আবার একটু বেশি ভালো সম্পর্ক ছিল, খুব ছোট, ওরা আবার অনেক ছোটোবেলা থেকে বন্ধু। তো বললো যে না, আমি প্রণালী যেতে পারবো না, তুই যা, গিয়ে দেখে আয়। তো ঠিক আছে, আমি গেছি দেখতে। আমি যখন গেছি দেখেছি এরকম রয়েছে সামনে, আমি দেখেছি, চলে এসেছি বাড়িতে, খুব মন খারাপ। তো তারপর থেকে দেখছি যে যতদিন না ওর শ্রাদ্ধ শান্তি হয়েছে, মানে একটা বোধহয় 3-4 দিনে হয়, তারপরে বোধহয় আরো 4 দিনের একটা হয়, তারপরে আবার 11 দিন ওটা 4 দিনের কাজ হয় মনে হয়। হ্যাঁ, অপঘাতে মৃত্যু। আর ওরা নন বেঙ্গলি, তো তাহলে ওদের কি নিয়ম আছে আমি জানি না, তবে 10-12 দিনের স্প্যানে আরেকটা বোধহয় কিছু হয়েছিল, পুজো। তো যেটা সবচেয়ে সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে আমি আমার আরেকজন বন্ধুর ফ্যামিলি আর ওই বান্ধবীর ফ্যামিলি, আমরা কেউ থাকতে পারছি না ঘরে, মানে অসম্ভব শরীর ভার আমাদের। সবসময় মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে, আমি তো তবু তখন একা। আর আমার ওই বান্ধবীর 2টো ছেলে আছে, আর ওয়াইফ, এই হাজব্যান্ড রয়েছে, আর শাশুড়ি মা, ওরা একটা ঘরে ঘুমোচ্ছে, ওরা কেউ আলাদা ঘরে শুতে পাচ্ছে না, প্রচণ্ড এরকম হচ্ছে। তো আমারও সেটা ফিল হতে শুরু করেছে, কিন্তু তার আগে ধরুন এইটা ফিল হচ্ছে 5-6 দিন পর থেকে, কিন্তু তার আগে আমি যেটা শুনেছি ওর কাছে, যে ও শুয়ে আছে, হাজব্যান্ডের সাথে শুয়ে রয়েছে, তো হঠাৎ মাঝরাতে আমাদের চোখটা তো খোলেই হয়, আমরা ওয়াশরুম যাবো, যাই হোক, যখন চোখটা এরকম খুলেছে, সামনে এক মুহূর্তর জন্য 2টো সবুজ চোখ ওর পায়ের কাছে। এটাও দেখে ও তো লাফ দিয়ে উঠে বসে পড়েছে, কিন্তু ওই সেকেন্ডের মধ্যে কিছু নেই, থাকবে না স্বাভাবিক। এটা হয়েছে একদিন, তার পরের দিন ও শুয়ে রয়েছে ফ্ল্যাটে দুপুরবেলা,
ওর বাড়িতে কেউ নেই, ওর মাথার এখানে খুব জোরে আমরা কাউকে এরকম ডাকার জন্য এরকম করে দিই, মানে এতটাই ও স্পষ্ট জোরে করেছে যে ও তো ঘাবড়ে গেছে, মানে ও তো উঠে পড়েছে। এবার এটা হচ্ছে শুরু হলো, মানে এইরকম ডিস্টারবেন্সগুলো শুরু হলো, ছোট ছোট ডিস্টারবেন্স থেকে এবার এই মাথার মধ্যে এরকম করেছে তো উঠে বসে পড়েছে। তো ওর তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ও ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো শাশুড়ি মা কোথাও গেছিলো, ওখান থেকে এসেছে, এসে বলছে তুমি মানে ও ধরো 2:30-3টের সময় শুয়েছে, দুপুরে রেস্ট করছে, তারপরে হয়েছে ধরো, তারপরে সন্ধে হয়ে আসছে, ও আর ঘরে ঢুকতে পারছে না, ও বাইরেই ফ্ল্যাটের বাইরেই বসে রয়েছে। শাশুড়ি মা এসছে, তারপরে ও ঢুকেছে। তো শাশুড়ি মা যাই হোক বলছে সবাইকে, এবার এইটা গেল ওর, এগুলো এরকম ওর ডিস্টারবেন্স হয়েছে। আর তাছাড়া তো ওদের গা ভারী প্রচণ্ড রকম ছিল। তা আমাদের আরেকজন ছেলে বন্ধু যে, তার যেটা হয়েছে, সে এবারে যখন তার কাজের সূত্রে সে শালকিয়ার দিকে যায়, সে ফিরতে রাত্রি 12টা, তার ব্যবসা, তার ফিরতে রাত্রি 12টা প্রায় বাজে। সে রাত্রি 12টা মানে একটু রাস্তাঘাট একটু ফাঁকা হয়েছে, তো সে আসছিল যে রাস্তাটা দিয়ে, তখন মানে কোনো গাড়ি ঘোড়া খুব একটা পায়নি, তো একটা ট্যাক্সি যাচ্ছিল, তো তার ওই আলোটার পেছনে ও ফিরছে। আর সদ্য মানে ওই যে বললাম না, সবারই তো গা ভারী লাগছে ওই 10-12 দিনের মধ্যে, তো ও একা আসছে, কিন্তু না আগের মতো একা ওইভাবে আসতে পারছে না। ও কী করলো, ওই গাড়িটাকে ফলো করে যখন আসতে গিয়ে গাড়িটা একটু বেরিয়েছে, একটা বিড়াল ছট করে কেটে রাস্তা পেরিয়ে গেছে, তো দাঁড়িয়ে পড়েছে। যেই দাঁড়িয়ে পড়েছে, নর্মালি তোমরা জানো বাইক চালালে কেউ যদি পেছনে বসে তুমি তো বুঝতে পারবেই যে যেমন কেউ বসলো। তো যেই ও বিড়ালটা ক্রস করেছে, গাড়িটা এগিয়ে গেল, তো ও একা পড়ে গেল, ওর বাইকে কেউ বসেছে সেই সময়। হ্যাঁ, ও এরকম বসেছিল, ও এরকম নড়েছে, বাইকটা একটু নড়ে ওঠে, ও বুঝেছে যে কেউ একটা বসেছে। ও কি করেছে, কিছু আর ওর মানে ওর প্রচণ্ড নার্ভাস হয়ে গেছে অ্যাকচুয়ালি ও, কিন্তু ও গাড়ি স্টার্ট করে দিয়েছে, একটু দাঁড়িয়ে গাড়িটা স্টার্ট করে দিয়েছে। তো আমাদের এইদিকে হাওড়া লিলুয়া ক্রস করলে ওদিকে রাস্তার ধারে কালী মন্দির অনেক আছে, তো একটা মন্দিরের সামনে গিয়ে, রোডের ওপরেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে গাড়িটা হালকা হয়ে গেছে। তো যাই হোক, ও মন্দিরে নেমে একটু প্রণাম করে বাইকের পিছনে বসার না একটা ব্যাপার আমার সাথে একবার হয়েছিল, জানো তো, মানে আমি এটা খুব রিসেন্ট টাইমসে, আমার সাথে বাবান্দা ছিল। এবার মানে বাবান্দা আমার বাইকে ছিল না, বাবান্দা ওর বাইক নিয়ে যাচ্ছিল, অনেক রাত তখন, হ্যাঁ তখন প্রায় 1:30 বাজে। এমন সময় আমরা বাঘাযতীন স্টেশনটা আমাদের রয়েছে, আমি একবারও বলছি না ওই জায়গাটা হন্টেড বা কিছু, মানে আমি প্রচার করছি না হন্টেড, কোথায় থাকবে কেউ জানে না। তো ওই স্টেশনের ওখান থেকে আমাদের তো পাড়া এটা, ঠিক আছে, আমরা তো ছোটবেলা থেকে ওখান থেকে যাতায়াত করি। এবার ওইখান দিয়ে রাত্রিবেলা জায়গাটা অন্ধকার হয়ে যায়, দোকানপাটগুলো সব বন্ধ হয়ে যায়, একটা গলি যেটা দিয়ে আমাদের খালপাড়ে কানেক্ট হয়, ওইখানে একটা রাস্তা আছে, জায়গায় রাস্তাটা এরকম করে বাদিক টার্ন নেয়, আর বাদিকে একটা গাছ আছে, আর ফ্ল্যাটের পাশে একটা গাছ আছে, ওখানে একটা জমি আছে ফাঁকা। ওই জায়গাটা দিয়ে আমি যখন যাচ্ছি বাইকটা নিয়ে, হঠাৎ করে আমার মনে হলো, বাবান্দা আগে এগিয়ে গেছে, আমার হঠাৎ করে মনে হলো আমার বাইকের পিছনটা একটা নড়ে উঠলো, আর আমি স্পষ্ট ফিল করতে পারলাম যে বাইকের পিছনে কিছু একটা বসে আছে। আর ঠিক ওই জায়গাটা যখন আমি ক্রস করে চলে গেলাম, তারপর পুরো হালকা, এটা হয় মনে হলো যেন জাস্ট ওই গাছ থেকে কেউ ঝাঁপ দিয়ে বসলো, আবার আমি বেরিয়ে গেলাম ওখান থেকে, নেই। এরকম হয়েছে, আরও এরকম ইনসিডেন্ট জানি আমি, সেটা পরে আসছি। মানে আমি যেটা ওই ঘটনাটা হয়ে গেল, তারপর কেন জানি না ওদের তো ওই জায়গাটা স্টপ হলো, ব্যাপারটা এরকম চলছে টুকটাক, ওদের এরকম চলছে, ছোট ঘটনা চলছে। এদিকে আমি সেই মানে কি বলতো, ওই 10-12 দিনের মানে টাইমটার মধ্যে আমি বলছি ঘটনাগুলো, সবাই ঘটনাগুলো বলছে, তারপরে যে আজকে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে, ফোন করে বলছে আমি আজকে প্রচন্ড ভয় পেয়েছি, এই হয়েছে ওই হয়েছে। এখন এটা ওদের সঙ্গে হলো। আমার এবার তোমাদের একটু বলি। ধরো এইরকম কল্পনা করো যে এইভাবে আয়তক্ষেত্র ঘরটা আমার, এবং ঘরটা হচ্ছে প্রচন্ড বড়, মানে 450 স্কোয়ার ফিটে শুধু আমার বেডরুমটা। আচ্ছা, অনেক বড়। আমি এবারে বড় বেডরুমের স্বপ্ন দেখি। হ্যাঁ, একদম খুব ভালো ওটা। এবার এখানে 4টে জানলা, দুটো মানে কতটা বড় বুঝতে পারছো, বড় দক্ষিণের 4টে জানলা। আর আমার হচ্ছে বাড়িটা, মানে আমি সিঁড়ি দিয়ে উঠলাম, উঠেই রুমটা আমার দোতলা, এখানে একটা দরজা, আর এখানে 4টে জানলা। এবার ঢুকে এই বাঁ দিকে হচ্ছে অ্যাটাচ বাথের সমান কিন্তু আমার ওই জানলা পড়ছে, হ্যাঁ। আর ঢুকে এই পাশটা মানে পশ্চিম দিক, এখানে একটা দরজা ডান দিকের দিকে, হ্যাঁ, মানে ঢুকে এই দিকে হচ্ছে এইটাই ধরো এখানে জানলা,
এটা হচ্ছে একটা অ্যাটাচ বাথ, এটা হচ্ছে মেন গেটটা ঢুকছি, এই পাশে একটা পশ্চিম দিকে একটা দরজা আছে যেটা ছাদে যায়, সেটা দুটো দরজা দেওয়া আছে, আর একটা ছোট ছাদ আছে। আর মানে ওটার সংলগ্ন ছাদ? হ্যাঁ একদম, 4টে জানলা খোলা, কিন্তু ওই আটকানো থাকে না, আমরা কি আটকে রাখি জানলাটাকে, হ্যাঁ ওটা আটকানোই আছে। কিন্তু তারপরেও তখন বাজে প্রায় 12:30 একটা, ঘুম আসছে না, চুপচাপ শুয়ে আছি। তো রাত্রিবেলা, রাত্রে তো কি করলো, পাটটা তো বন্ধ, কারণ এমনি দক্ষিণে হাওয়া, প্রচুর হাওয়া, আমাকে পাট বন্ধ করতেই হয়, ওইভাবে আটকে দিতেই হয়, প্রচুর হাওয়া। তো একটা পাট দেখবে হাওয়ারও একটা রিদম আছে, এই আসবে তারপরে আবার যাবে, একটা রিদম আছে তো তার। কিন্তু কেউ যদি একটা পাল্লাকে 4-5 বার ফটফট করে একদম মানে বন্ধ করছে খুলছে, বন্ধ করছে খুলছে, হ্যাঁ হ্যাঁ সব সময় কন্টিনিউ 5-6 বার এরকম হওয়ায় আমি ভাবলাম যে কি হলো ব্যাপারটা, ওটা তো বন্ধ, ওটা তো আটকানো, তাহলে ওটা কি করে এতবার আর কয়েক সেকেন্ডের মধ্যে 5 বার ওইভাবে আপ ডাউন করবে কি করে। তো এইরকম করার পর আমি আবার গেলাম, দেখলাম খোলাই, আমি আবার ওটা বন্ধ করলাম। তো আমি না শুয়ে পড়েছি, সেদিনই স্টার্ট। এবার আমি শুয়ে আছি, আমি মেয়েরা একটু কাত হয়ে শুতেই পছন্দ করে, এক কাত হয়ে, তো আমি এক কাত হয়ে শুয়ে আছি, প্রায় 2 থেকে 3টেতেই সমস্ত কিছু ঘটে দেখলাম, যেমন 1-1:30 থেকে 3টে অবধি। তো আমি যখন এইভাবে পাশ ফিরে শুয়ে আছি, তো দেখছি না, অনুভব করছি ঘুমটা ভাঙলো। কিভাবে ভাঙলো, আমার এই ঘাড়ের কাছে খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, কিন্তু সেটা খুব পাশবিক, মানে কি বলবো, খুব ওয়াইল্ড তার মনোভাব বলো বা একটা রাগ, মানে খুব জোরে জোরে এখানে নিঃশ্বাস ফেলছে, এরকম একটা গোঙানি শব্দ। ঘুমটা আমার ভেঙে আমি নড়বো বা এরকম কিছু, কি হলো ব্যাপারটা, তখনই আমাকে চেপে ধরেছে, মানে আঁকড়ে ধরেছে, একদম এমনভাবে চেপে ধরেছে এইভাবে। তো আমি তো তখন মানে জ্ঞান আছে, মানে আমি ঘুমিয়ে নেই তখন, আমি কিন্তু ঘুমিয়ে নেই, যে ঘুমের মধ্যে হয়েছে ওরকম ব্যাপারটা নয়। ওটা হওয়ার পরেই আমার তো শরীর স্থির, আমি তো নড়তে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি নড়তে পারছি না। এবার যেহেতু আমি জ্ঞানে আছি, সেহেতু আমি তো ঠাকুরের নাম করছি, করার পর কয়েক সেকেন্ড পর দম করে ছেড়ে দেয়, যখনই এরকম হয় দম করে ছেড়ে দেবে। এবার যেই ছেড়ে দিল, যথারীতি তো প্রচণ্ড ভয় পেয়েছি, মানে আমি উঠে, মানে আমার বুকে হাত দিয়ে আমি হাঁপাচ্ছি, যেটা কি হলো। এটা হওয়ার পর তো আমি বুঝলাম যে এই রিসেন্ট তার মৃত্যু হয়েছে, সেরকম সংক্রান্ত কিছু কি না। তো এটা শুরু। এবার প্রত্যেক দিন প্রায়, মানে একটা দিন পরে পরে অল্টারনেট ডেতে বা প্রায় প্রতিদিন কি হতো, এই ঠিক 2 থেকে 3টেতে আমি মানে রীতিমতো আমার মনে তো আমি মারপিট করছি তার সাথে, কোন একটা এন্টিটি যার সাথে আমি মারপিট করছি, এবং আমি কিন্তু নড়ছি না, কিন্তু আমার জ্ঞান এসে গেছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো তাকে দেখতে পাই না, আমি তো তাকে কিছু দেখতে পাচ্ছি না, প্রথমের দিকে আমি কিছু দেখতে পাচ্ছি না, প্রচণ্ড রকমভাবে সে পাশবিকভাবে মানে মারপিটের মতো আর কি, এরম চলছে 1 দিন 2 দিন এরম চলছে। এটা যখন হচ্ছে আমি আর লাইট অফ করতে পারছি না, 3-4 দিন আমি লাইট অফ করে রেখে শুয়েছিলাম, তারপর যখন শুরু হলো আমি তো আর লাইট অফ করতে পারছি না, 2.5-3 মাস টানা লাইট আমার জ্বলেছে। আর আমার দিদিকে আমি কথাটা বললাম, সবাইকেই সবাই বলতে সবাই তো সেভাবে রেসপন্স করবে না, সবাইকে বলার মতো নয়। আমি প্রথমে দিদিকে বলি, দিদি তো যা হয় আমরা কি হয় ঘরোয়া টোটকা নয়, নিজেরা একটু কিছু ইউজ করি বা কিছু, যে এটা কর্পূর দেখ বা ধুনো দে, এটা তো ঠাকুরের গান, এইরকম কোনো কিছুতেই কিছু নয়। ইভেন আমি এত ভয়, মানে এত আমি ভয়ে কাটা হয়ে গেছি তখন, যে আমি একটা মাতারা ছবি আমার সাথে নিয়ে শুতাম, তাতেও কিছু হচ্ছে না, 2 থেকে 3টে অ্যাটাক হবেই। এবং মানে কি বলবো, এই যে তোমার এখানে এসেছি বলছি, লাস্ট কদিন ধরে তো আমি ভাবছি যে আমাকে এখানে আসতে হবে, বলতে হবে, এই যে ঘটনাগুলো রিকল হয়ে গেছে আমার মাথার মধ্যে আসছে, বিশ্বাস করো আমি কদিন ঘুমোতে পারিনি রাতে, ওই ঘটনাগুলো মনে পড়ে গেছে, ভয় পাচ্ছি, মানে আমি ভাবছি যে আমি ভয় পাবো না, কিন্তু সেই ঘটনাগুলো যখন মনে পড়ে না, তখন আমার মানে এখন এই লাস্ট কদিনে তোমার মনে পড়েছে যে আমি কি ফেস করেছি। আমি আমার দিদির সাহায্য নিয়ে 1-2 লোকের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার সমস্যা আছে, আমি সবাইকে বিশ্বাসও করি না, মানে জানো তো চারিদিকে বুজরুকিও তো প্রচুর, তো আমি কাউকে ঠিক বিশ্বাস করি না, কিন্তু তারা আমাকে যেটুকু সাহায্য করেছে তাতে আমার ওই 15-20 দিন তার অ্যাকশন থাকে,
তারপরে কিন্তু আবার লং লাস্টিং না 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 একদম না, আমি পার্মানেন্ট কোনো সলিউশন পাচ্ছিলামই না। তো এরকম হতে হতে একদিন কি হয়েছে, মানে এরকম হতো যে আমি মানে আমার তো অ্যাটাচ বাথ, আমি ঘরে রয়েছি, অ্যাটাচ বাথরুমের যে কাঁচটা আছে ঝনঝন করে ভেঙে পড়ে গেল। আমি ছুটে গিয়ে দেখছি যে না ঠিকই আছে, কিচ্ছু হয়নি। এরকম একবার দুবার না, বেশ কবার এরকম হচ্ছে। আমি বসে আছি, আমার সামনে আমার আলমারির পাশে যদি কেউ দাঁড়িয়ে টোকা দিতে থাকে, আমার ঘর একদমই নতুন, ইঁদুর এইসব কিছু ইঁদুর বাদুরের কোনো ব্যাপারই নেই, মানে মানে পরিষ্কার আর কি, পরিচ্ছন্ন আলমারিটাই রয়েছে শুধু। সেই আলমারিটার দিকে আমি তাকিয়ে বসে আছি, কারণ আমি খুঁজে পাচ্ছি না উৎসটা, আর টক 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 করেই যাচ্ছে। মানে কেউ সিম্পলি দাঁড়িয়ে এরকম টোকা মেরে মেরে দেখে না যে তোমাকে বিব্রত করছে আর কি, মানে ওরকম টোকা মেরে যাচ্ছে নাকি আলমারির ভিতর থেকে কেউ টোকা মারছে, ভগবান জানে, পাশে দাঁড়িয়ে মারতে পারে, আমি তো দেখতে পাচ্ছি না আমরা। তো টোকা দিয়ে যাচ্ছে, আমার ওয়ার্ড্রবের মানে ওপরে টোকা দিয়ে যাচ্ছে, এরকম করছে। এবং কিছুক্ষণ পর না আমি ফেড আপ হয়ে গেছি, মানে কেউ যদি কাউকে প্রচণ্ড ডিস্টার্ব করে, মানে এক তো ভয় আতঙ্ক, তার ওপরে এইরকম, মানে আমি শান্তি পাচ্ছি না, কোথায় যাব। মানে আমি এরকম করার পর এই টোকা মারছে, আধা ঘন্টা ধরে টোকা দিচ্ছে। তারপর হঠাৎ দেখলাম আমার বাথরুমে একটা আওয়াজ হলো। আমি ছুটে গিয়ে দেখছি যে আমার একটা কৌটো আছে, ওখানে প্রায় 7-8খানা প্যাঁচ লাগানো থাকে ওটার মধ্যে। ওটা খুলতে গেলে প্যাঁচ খুলতে হবে, খুলে ওটা করতে হবে। গিয়ে দেখলাম ওর ঢাকনাটা মাটিতে তখনও রাউন্ড হচ্ছে, মানে এরকম ঘুরছে। তার মানে তো কেউ তো, আমার তো ঘরে আর কেউ নেই, আমি তো একা। একটা কৌটো, যে কৌটোটা তোমার প্যাচ দিয়ে খুলতে হয়, মানে 7-8খানা প্যাচ দিতে হয়, মানে প্যাচ দিতে হবে তোমাকে। ওই কৌটোটাও বাথরুমে গিয়ে ওটা পিতলের একটা কৌটো ছিল, সেই যে ঢাকনাটা রয়েছে, ঢাকনাটা তখন পর্যন্ত মাটিতে ঘুরছে। এবং এখান থেকে প্রশ্ন আসে এটাই যে যদি কোনো মানুষ, একমাত্র তো মানুষের পক্ষেই সেই কৌটোটাকে খোলা সম্ভব, অন্যান্য জীবজন্তুর মধ্যে সেই বুদ্ধিটা এখনো নেই এবং সেখানে কোনো জীবজন্তু থাকার কথাও নয়। একটা ফাঁকা বাথরুমে কেউ একজন কৌটোটার মাথাটাকে প্যাঁচ দিয়ে খুলেছে এবং খোলার পর মাটিতে সেটাকে হয় ঘুরিয়েছে, নইলে ফেলেছে, হোয়াট এভার কিছু একটা করেছে। যদি কেউ ঘরে না থেকে থাকে, তাহলে ওয়ার্ড্রবে বা আলমারিতে ধাক্কা কে দিচ্ছিল, টোকা কে মারছিল এবং কৌটোটার মাথাটাকে কে ঘোরাচ্ছিল? দিস ইজ দ্য কোয়েশ্চেন হিয়ার। এবার ওটা তখনও ঘুরছে, আমি গিয়ে ওটাকে আবার পেঁচ দিয়ে রাখলাম, হলো। এবার কি হলো, 12:30-1টার পর থেকে যেদিন আমার অ্যাটাকটা হবে, আমি কি করে বুঝতাম? আমি শুয়ে আছি, তো আমার মানে আমার খাটের বরাবর একটা টিভি ক্যাবিনেট টাইপের, শোকেস টিভি ক্যাবিনেট টাইপের যেটা হয় পুরো ওয়াল জুড়ে, ওরকম ওয়াল জুড়ে না, ওয়ালে এতটা ফাঁকাও ছিল, কিছুটা ফাঁকাও ছিল। তো প্রায় ওই সময় আমি দেখতাম রাত্রেবেলা, মানে আমি বুঝতে পারতাম, মানে শুনেই আমার ঘুমটা তন্দ্রা এলেও আমি বুঝতে পারতাম যে কেউ ওই জায়গাটায় মানে মচমচ করে হাঁটছে, ওই ফার্নিচারটার ওপরে। কোনো একটা ভারী মানুষ যদি ওখানে হাঁটে, কেমন একটা ফার্নিচারের উপরে মচমচ করে আওয়াজ হয়। প্রথম আমি রিলেট করতে পারিনি, কিন্তু তারপর আমি দেখতাম যে যখনই ওইভাবে, মানে মনে হতো কি যে এসে গেছি। আমি 12:30-1টায় শুয়ে আছি, এক তো ঘরটা অত বড়, হাহা করছে, ঠিক আছে, আর কতদিন লাইট জ্বালিয়ে শোবো? 3-4 মাস হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেল। তারপরে আমি আস্তে আস্তে মানে নিজের মনে একটু শক্তি সঞ্চয় করে আমি লাইটটা অফ করতাম, একটা ছোট্ট নাইট ল্যাম্প কখনো জ্বলতো, আর স্ট্রিট লাইটও কিছুটা আসতো। তো ওই রকম না, ফার্নিচারের ওপর মচমচ করে হাঁটার যেদিনই শব্দটা পেতাম আমি, ব্যাস আমি আজকে হবেই সেটা, মানে আমি সেটা বুঝতাম যে গেলাম, আজকে আমি গেছি, মানে আজকে কিছুটা হবেই। এটা একদম মানে কি বলবো, পার্মানেন্ট হয়ে গেছিলো ব্যাপারটা, হবেই। আচ্ছা, এরকম হয়েছে কি যে আমি এরকম রাত্রি 12:30-1টার সময় বসে আছি, বা হয়তো একটু ওয়াশরুমে যাবো বলে উঠতে যাচ্ছি, তো আমার খাটের একটা জায়গাতেই, পার্টিকুলার এতটুকু জায়গা জুড়ে অসম্ভব পচা একটা গন্ধ, ভীষণ নোংরা একটা পচা গন্ধ, এবং ওই একই জায়গায় স্টিক দাঁড়িয়ে আছে গন্ধটা। আমি উঠে ভাবছি যে গন্ধ এত, ওরম বিকট গন্ধ আমি পাইনি। আমার বাড়ি, আমাদের এমনিতেও আমাদের ওখানে সবই সুয়েরেজ, কোনো ওপেন ড্রেন নেই, ঠিক আছে, আর ওই রকম হওয়ারই কথা না, আমার বাড়ি যেরকমভাবে ওই রকম গন্ধ হওয়ার কথা না, খুব বিকট একটা বাজে গন্ধ, ওই রকম স্টিল ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি এগুলো কি বলো তো, আমি যেগুলো বলছি মানে এগুলো ওই চলছে, কন্টিনিউ প্রসেস এগুলো চলছে। তো আমি ওই রকম উঠে গিয়ে দেখলাম যে আর কোথাও ঘরের
কোথাও নেই, ইভেন বাথরুমেও নেই ওই গন্ধ, শুধু পার্টিকুলারলি শুধু একটা ওই জায়গায় আমার গন্ধ। খাটের কাছে পাশে ওইটুকু জায়গায় গন্ধটা কনস্ট্যান্ট ওইখানেই স্টিক করে আছে। তার মানে ও তখন ওখানে রয়েছে। ভীষণভাবে আমি বুঝতাম কেউ আমাকে দেখছে, কেউ আমাকে লক্ষ্য করছে। তুমি মানে সারা পৃথিবীর থেকে তোমার ঘরে সেফ থাকার কথা, কিন্তু আমার নিজের ঘরেই সন্ধ্যের পড়া থাকতে পারতাম না, মানে আর ইচ্ছে করতো না। এবার দেখো আমি কতদিন আমার কাউকে বলবো যে আমার সাথে শো, রাত্রে থাক, একটা দিন দুদিন, রাত্রি 2টোর পরে আমার দম ফুলতে শুরু করতো, মানে এরম অ্যাটাকটা হওয়ার পরে কোনো মানুষই সুস্থভাবে থাকতে পারে না। আর অ্যাটাকটা খুব বাজেভাবে, খুব ভয়ঙ্করভাবে হতো। ধরো এরকম প্রচুর দিন হয়েছে আমি শুয়ে আছি, ঠিক এইভাবে যেভাবে টাচ করছে, এইভাবে হাতটা মানে এইভাবে টাচ করছে, আমার ঘুমটা ভেঙে গেল, মানে একেবারে মানুষের মতো, মানে ঘুমটা ভেঙে গেল, আমার গা থেকে হাতটা সরিয়ে নিল, পুরো মানুষের টাচ ফিল। হ্যাঁ একদম, মানে কেউ একটা এরকমভাবে হাতটা সরিয়ে নিল, একদিন দুদিন না, এটাও একটা মানে এই চলছে এরকম। তো এমন হয়েছে যে আমি দুপুর থেকে ঘুম একটু শুয়েছি, ঘুম এসে গেছে, একটু সন্ধে, এবার তো শীতকাল আসছে, আস্তে আস্তে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, 5টা এরকম বাজে, তো হালকা হালকা অন্ধকার হচ্ছে, আমি শুয়ে আছি, তো খাটের ধারেই শুয়েছিলাম। তো আচ্ছা আর একটা জিনিস বলি, একটা টাইমের পর থেকে আমি বুঝলাম একটা নয়, দুজনের অস্তিত্ব আমি বুঝতে পারতাম। হ্যাঁ, একজন নয়, একজন ফিল করতাম, দুজনও ফিল করতাম। কিরকম ভাবে বলছি তোমাকে, আমি শুয়ে আছি, একটু এবার ঘুমটা একটু ভাঙবে এরকম, বা কি হয় ওরা যে মানে যে যাই করতো সে তার অ্যাক্টিভিটিতে তোমার ঘুমটা ভেঙে যেত। সেই অ্যাক্টিভিটিটা বলতে আমি ঘুমিয়ে আছি আর আমার গায়ের ওপর একটা ভারী হাওয়া জাস্ট কিলকিল করছে, মানে বোঝো আমি যে ওয়ার্ডটা ইউজ করলাম, এক্সপ্লেইন করো একটু। গায়ের ওপর একটা ঠান্ডা ভারী হাওয়া, আচ্ছা, চাদরের মতো, মানে হাওয়াটা মনে হচ্ছে শুধু আমার গায়ের উপর, আমার গায়ের ওপর বিরাজমান। ধরো আমি এইভাবে দেখাচ্ছি, মানে হাওয়াটা আমার গায়ে জাস্ট এরকম চলছে, আমি কিন্তু একটা সাইডে শুয়ে রয়েছি, যে এরকম খুব ভারী ঠান্ডা একটা হাওয়া, ঠিক একটা এসির নিচে শুয়ে থাকলে যেমন একটা হবে যে হাওয়াটা আমার গায়ের উপর পড়ছে, কিন্তু ওটা জানো তো আশেপাশে নেই, মনে হচ্ছে কিলবিল করছে হাওয়াটা, একদম কিলবিল করছে, মানে আশেপাশে নেই, কিন্তু এসির হাওয়া তো তোমার একটা জায়গায় স্প্রেড করবে, একটা জায়গায় কিছুটা জায়গা এতটা চওড়া, ধরো একটা মানুষের যতটা অবয়ব হয় ঠিক অতটুকু পরিমাণ গায়ের ওপরে, জাস্ট বাংলা ভাষায় আমি বোঝানোর জন্য বললাম যে কিলকিল করছে একেবারে গায়ের ওপর, এবং ঠান্ডা হাওয়া, এটাও হতো, এবং এটা যখন হয়েছে তখন তো আমার ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভাঙার পর যখন ওই চোখটা খুলতে যাব, দেখছি আমার সামনে মানে আমি এইভাবে শুয়ে আছি, আমার ডিভাইন খাটগুলো একটু নিচু হয় যেমন, ওখানে দেখছি যে কালো দুটো পা আমার মাথার সামনে, আমি কিন্তু ওপরের দিকে তাকানোর ক্ষমতা নেই আমার, আমি এইভাবে দেখছি, মানে চোখটা খুলতে পারছি না ঠিক করে, কিন্তু আমি দেখছি দুটো পা কালো একটা অবয়ব আমার চোখের সামনে, মানে ধরো কাইন্ড অফ মানে একজন শুয়ে আছে, এখানে একজন এইভাবে দাঁড়িয়ে আছে, গায়ের ওপর একজন, এখানে একজন ফিল করছি আমি, মানে কেউ একজন দাঁড়িয়ে আছে, কেউ একজন গায়ের উপরে রয়েছে। এবং এটা হওয়ার পরে তো ঠাকুরের নাম নিতাম, আর তো কোনো উপায় নেই, এই করতে করতে কয়েক সেকেন্ড পর শরীরটা ছেড়ে দিত, হয়ে গেল। তো একদিন এরকম চলছে, তো আমি তো কোনো উপায় পাচ্ছি না, আমি অনেককেই দু একজনকে জিজ্ঞেস করেছি। তো একবার কি হয়েছে, আমার এক বন্ধু বাড়িতে এসেছে, এবার এটা ধরো 1.5-2 বছর হয়ে গেছে, প্রায় দিন হচ্ছে, আর আমি এখন ভাবি যে আমি এগুলো দীর্ঘদিন ধরে সহ্য করে গেছি, কিন্তু আমি সত্যি সঠিক জায়গা পাচ্ছিলাম না যে আমি কাকে বলবো, কি করব। এবারে আমার একটা বন্ধু এসেছিল বাড়িতে, তো বাড়িতে বন্ধু এসেছিল, আমি তাকে সব কথাগুলো বলেছি, বলে আর তাকে একটা হেল্প চেয়েছি যে তুই দেখ, তোর যদি কেউ জানাশোনা থাকে যে ভালো কাজ করে, তাহলে আমার তো রিলিফ চাই, আমি তো আর পারছি না এগুলো সহ্য করতে, দিনের পর দিন কত নেওয়া যায়, মানে 2 বছর হতে চললো এরকম। তো ও কী করেছে, ও আমাকে বললো যে ঠিক আছে আমি দেখছি, খোঁজ করছি, বলেও বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পর আমি যখন রাত্রে আমার দোতলার ঘরে শুয়েছি, তো আমি মানে এটা অনুভব করছি, এটা হচ্ছে আমার সাথে, কিন্তু যে আমি শুয়ে আছি খাটে শুয়ে আছি, আর আমার বডিটা যেন সিলিংয়ের কাছাকাছি চলে গেছে,
এইভাবে আমি এইভাবে আছি, যেমন আমি শুয়েছিলাম, আমি সিলিংয়ের কাছে চলে গেছি, আমার বডিটা হাওয়াতে কেউ খুব তেজে মানে খুব রাগে ঘোরাচ্ছে বডিটা, মানে আমি এটা ফিল করছি। আমি চাইছি আমি নেমে আসি, ঠাকুরের নাম করছি, করতে করতে যেমন হয় হুট করে আমার চলে এসেছে। আমি ওখান থেকে দোতলা থেকে আমি সিঁড়ি দিয়ে নেমে আসছি, কারণ ওই 2:30-3টে বাজে, ঘুমটা ভাঙা মানে ওই তন্দ্রা মানে ঘুমটা ভেঙে যায়, শরীরটা ছাড়াতে পারি না, শরীরটা কয়েক সেকেন্ড পরে ছাড়লে তখন আমি ফুললি নড়তে পারি। তখন আমি কি করেছি, ওখান থেকে আমি বেরিয়ে আসবো, দরজাটা খুলেছি, কুটকুটে অন্ধকার, এবার সিঁড়িটা তো আরও অন্ধকার, সিঁড়িটা দিয়ে তো আমি নিচে নামবো, সিঁড়িটাতে 3টে টোটাল লাইট আছে, কিন্তু আমি এত ঘাবড়ে গেছি আমি আর কোনো লাইট জ্বালাতে পারিনি। আমি ওইভাবে নামছি যখন, তখন বিশ্বাস করবে না, মনে হচ্ছে আমার পেছনে কেউ আমাকে ধাওয়া করেছে, মানে আমার সাথে নামছে। এবার আমি তো ওই অন্ধকার সিঁড়ি রেলিংটা ধরে কোনো মতে মানে এত ঘাবড়ে গেছি আমি, ওখান থেকে আমি নেমে এসেছি। নেমে আসার পর একটা দরজা বন্ধ ছিল, যেই দরজা দিয়ে ঢুকবো আর কি, তো আমি দরজাটা নক করছি, আমার এতটাই আমি ঘাবড়ে গেছি, আমি জোরে কথা বলতে পারছি না, তো মা দরজাটা খোলো না, এর বাইরে আমি বলতে পারছি না, ঠকঠক করছি, মানে মা তো উঠে আসবে, ঘুম থেকে উঠে তো এসে আমার দরজাটা খুলবে, তো আমি তখন বলছি মা দরজাটা খোলো না, এরকম দুবার কড়া নাড়ার পর মা এসে দরজাটা খুলেছে। দরজাটা যতক্ষণে খুলেছে ততক্ষণ আমার মনে হচ্ছে আমি যদি জোরে কথা বলি আমার পেছন থেকে একটা করবে, এরকম ঘাবড়ে গেছি, আমি বুঝতে পারছি যে আমার সাথে কেউ আছে। এবারে ওখান থেকে দরজাটা খোলার, মা খুলে বলছে কি হয়েছে, ঢুকেই মা বাবা যে রুমটায় শুয়েছে সেখানে আমার একটা সোফা ছিল, সেখানে গিয়ে আমি শুয়ে পড়েছি। মা বলছে পাশের ঘরে যা, না আমি কোথাও যাবো না। বলছে কি হয়েছে, তুই তো এরকম মানে করিস না। আর এমনিতে নর্মালি আমি খুবই সাহসী মেয়ে ছিলাম, প্রচণ্ড সাহস আমার সব ব্যাপারেই, কিন্তু এই জিনিসগুলো কনস্ট্যান্ট হলে তো সব সাহসী অবসান ঘটে। তো আমি কি করেছি, মায়ের রুমেই সোফার মধ্যে গিয়ে শুয়ে পড়েছি। আমি আর পারছি না, আমি এইভাবে তো চলতে পারে না। তো আমি এবার আবার এটার পরে তো মাকে এমনি বললাম, টুকটাক বলেছি, বেশি টেনশন আমি নিতে পারছি না। এই যে ঘটনাগুলো ঘটছে তোমার, এই ঘটনাটা কি ওই ভদ্রলোক মারা গেছেন, তার কাজ হয়ে গেছে, তারপরে হচ্ছে? হ্যাঁ, সেই যে মারা গেছে কতদিন বাদে হচ্ছে এই ঘটনাগুলো, মানে চলছে তুমি যে পার্টিকুলার এই ঘটনাটা বলছো যে তুমি সিঁড়ি দিয়ে নেমে গেলে, মায়ের ঘরে গিয়ে ঘুমোলে, এই ঘটনাটা ওনার ওই শ্রাদ্ধ শান্তির কাজের প্রায় কত মাস পর? বছর পর চলছে, মানে ও কন্টিনিউ এতগুলো মাস ধরে এরকম ঘটনা চলে যাচ্ছে, মাস বছর। তোমার যারা অন্যান্য বন্ধু বান্ধব রয়েছে তাদের বলছি, তাদের এতটা প্রবলেম হয়নি। এবার তুমি তাদের সাথে শেয়ার করছিলে তখন শেয়ার করেছি, তো ওরা কি বলছিল তখন? ওদের প্রথম তো ওদের সাথে হচ্ছিল, এবার তার মাঝখানে আর একটা ঘটনা আমার ওই ছেলে বন্ধুটার সাথে হয়েছে, সেটা বলছি। এবার এই আমার সাথে কেন কন্টিনিউ হয়েছে আমি জানি না, আমার সাথে খুব বাজেভাবে কন্টিনিউ হয়ে গেছে। তোমার সাথে এমনি মানে ব্যক্তিগত জীবনে সম্পর্ক কেমন ছিল? খুব ভালো, আমরা সবাই তো খুব ভালো বন্ধু, কিন্তু ও তো একা যায়নি, ওর সাথে তো ওর আরেকটা বন্ধু গেছিল, ও তো একা মারা যায়নি। হ্যাঁ, এবার ওর সাথে যে গেছিল সে ছিল, মানে সেও ওই সময় মারা গেছে। আর আমি মানে যে ভদ্রলোক আমাকে হেল্প করেছেন আর কি এই জায়গাটা থেকে বেরোতে, ওনাকে যখন আমি মানে উনি এটা বলেছিলেন যে একজন একটা গুড স্পিরিটও যদি থাকে, তার সাথে কোনো বাজে বা ইন্টেনশন অন্যরকম, তারাও তার সঙ্গ নেয়, তার সঙ্গ কিন্তু নেয়, এটা একেবারেই যেটা ওনাদের কথা অনুযায়ী। যে তোমার আর আরেকটা জিনিস আছে কি বলো তো, যে একটা মানুষ ও যেমন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিল, আমরা সবাই মানে সব ফ্যামিলিরা একসাথে আনন্দ করছি, করছি, পার্সোনাল লেভেলে ওরা আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু ও দেখেছি যে মানে কি বলবো, ওর যে আরেকটা বন্ধু যে মারা গেছে, সে আমাদের কিন্তু খুব একটা চিনতো না, তার সাথে আমাদের কোনো সেরকম টাচ ছিল না। হ্যাঁ, টাচ ছিল না। তো এখন কে কি ওর সাথে না কিছু, আমি সত্যি এ ব্যাপারে জানি না, আমি এ ব্যাপারে বলতে পারবো না। কারণ কি, অনেক অতৃপ্ত আত্মায়, ধরো কোনো সময় বন্ধু ছিল তোমার, বা ইভেন তোমরাও জানো যে মা বাবা বা খুব কাছের লোক মারা যাওয়ার পরেও নিয়ে যেতে আসে, অনেক ডিস্টারবেন্স হয়। তো যেই ভদ্রলোক আমাকে এই ব্যাপারে হেল্প করেছে, উনি বলেছিলেন যে এটা হয়, যে
আমি জিজ্ঞেস করেছিলাম যে এত ডিস্টার্বেন্স কেন, মানে একে তো আমাকে এক নাগারে ডিস্টার্ব করছে কেন, বন্ধু তো সবাই আমরা, তো আমাকে এত এক নাগারে ডিস্টার্ব করছে কেন। তো উনি বলেছিলেন যে আগে বন্ধু রয়েছে, সে যে মৃত্যুর পর তোমার কানে বন্দুকটা ধরবে না এটা তুমি ভেবো না, আর তার সাথে তো আরেকজন মারা গেছে এবং তাদের সঙ্গে আর কে আছে তুমি জানো না, কারণ ওরা তো আরো অনেককে অ্যাট্রাক্ট করছে তখন। এবং আরেকজন এই এই প্রেতলোকে আরো যারা আছে তারাও তো ওদের সাথে চলে আসে। সেটাই উনি বলছিলেন যে আরো অনেকে অ্যাট্রাক্ট হয়, ওদের সাথে থাকে। তো কার কেরম ইন্টেনশন, কার কেরম মোটিভ কিছু বলা যাবে না। তো ঠিক আছে, কোনো অতৃপ্ত আত্মা ওদের সাথে থাকতে পারে, যে খুব মানে হয় না ঠিক নয় এরকম ইভিল স্পিরিট। তো এরকম হওয়ার পর আমি আরেকদিন শুয়ে রয়েছি, সেদিন প্রথমবার আমি কিছু চোখে দেখেছি এরকম যে আমি শুয়ে আছি, তো আমার যেহেতু অ্যাটাচ বাথরুমে একটা কিছু খচখচ একটা আওয়াজ হচ্ছে, বাথরুমের দরজাটা খোলা ছিল। আমি ধরো এখানে শুয়ে রয়েছি, আমি বললাম না যে আমার দক্ষিণের জানলা আর এদিকে টয়লেটের জানলাটা, আমি এখানে খাটে শুয়ে আছি, আর অনেকটা বড় ঘরটাও অনেকটা বড়, বাথরুমের দরজা থেকে খাটটা বেশ দূরেই আছে, মোটামুটি দূরে আছে। তো অনেকক্ষণ ধরে খচখচ করে আওয়াজ হওয়ায় একেবারেই গভীর রাত, আমি এইভাবে তাকাবো, তখন তো ঘুমটা ভেঙেছে, জাস্ট তাকাবো, দেখছি যে আমার বাথরুমের দরজার কাছে একটা অবয়ব, মানুষের অবয়ব। তো সেটা আমি ধাতস্থ করতে যাব, এই সময় ওইখান থেকে ছুটে জানলা দিয়ে বেরিয়ে গেল, মানে জানলা দিয়ে জাস্ট উড়ে গেল, দাঁড়িয়ে আছে। তো এবার আমি তো এইভাবে তাকিয়ে নার্ভাস হব, ভয় পাবো, সেই সময়টা হতে হতে সে ছুট দিয়েছে, সে ছুটে যেন হাওয়ার মধ্যে মানে জানলা দিয়ে বেরিয়ে গেল। এটা আমি দেখি, মানে ও ওখানে দাঁড়িয়ে তোমাকে দেখছিল, যেই তুমি ওকে দেখতে পেয়েছো চলে গেছে, ছুটে বেরিয়ে গেল। মানে আমি তো এরকম কোনোদিন দেখি, মানে এইটা ফেস করা, মানে এটা ফেস করা খুব, আমি এখন বসে বোঝাতে পারবো না যে সেই সময় হার্টবিটটা আমার কোন লেভেলে উঠে গেছিল। মানে আমি তো উঠে বসে পড়েছি। তো এই করতে করতে লাস্টে আমার এক বান্ধবী, ও কি করলো, আমাকে এক জায়গায় সন্ধান দেওয়ার পর ওনার কাছে আমি যাই। আমি শুনেছি উনি খুবই ঠিক আছে, ভদ্রলোক, ভালো লোক, তো কাজ খুব ভালো করেন উনি। এখন অনেকে কুসংস্কার বলবে বা কিছু, কিন্তু ইনি আমাকে বাঁচিয়েছেন। যে সমস্যার মধ্যে থাকে তখন আর তার কাছে অন্য কোনো বিজ্ঞান ভিত্তিক যুক্তি হোক, অন্য কারোর কোনো বড় জ্ঞান হোক, কোনো কিছু কাজে লাগে না। তখন ভাই তুমি আমাকে যে করে হোক, যেভাবে হোক বাঁচাও, তুমি তন্ত্রমন্ত্র করে বাঁচাও, তুমি আমায় কোনো গ্যাজেট এনে বাঁচাও, তুমি আমাকে কোনো বিজ্ঞান ভিত্তিক ভাবে বাঁচাও, ভাই আমি জানি না, তুমি আমায় যেভাবে পারো, এই যে বিপদে আমি আছি, এই বিপদ থেকে আমাকে বাঁচাও। মানে সারাক্ষণ করে মনে হতো কি যে আমি বসে আছি, তো আমাকে দেখছে, কে দেখছে। আর এই সিচুয়েশন গুলো না অনেকটা একদম মানে মরণাপন্ন রোগীর মতো হয়ে যায়, মানে যে হচ্ছে ভাই আমাকে যেভাবে হোক তুমি বাঁচাও। কত সহ্য করব। তোমাকে বলি, আমি সিঁড়ি দিয়ে নামছি, 7খানা সিঁড়ির ওপর থেকে আমাকে পেছন থেকে ধাক্কা দিল পিঠের মধ্যে, আমি জাস্ট উড়ে এসে পড়লাম মাটিতে। সিঁড়ি থেকে পড়লে তুমি এভাবে ছেঁচড়ে পড়বে, উড়ে এসে কখনোই তুমি পড়বে না। আর তার থেকেও বড় কথা, আমি তো ফিল করলাম সন্ধেবেলা, বেশি নয়, তখন 7:30-8টা বাজে, আমি এমনি নামছি, তো পিঠে এমন একটা ধাক্কা পড়লো আমার, আমি এসে 7টা সিঁড়ির পরে এসে তো এইভাবে পড়ার পর তো যাই হোক লেগেছে। তো মা ছিল সামনে, বললো কি হলো এটা, আর আমি জানি না কি হলো, কারণ মাকে ওইভাবে খুলে বলতাম না আমি খুব একটা। তো আমি উঠে আমি আবার মাকে হেল্প করার জন্য কিছু কুটতে বসেছি, বটি নিয়ে কুটছি, হাতটা এইভাবে ধাক্কা দিল, কিভাবে ফালা হয়েছিল আমার হাতটা, তো এখন তো আমি তোমাকে ফটো নেই বা এরকম কোনো প্রুফ রাখিনি আমি, তো হাতটা ফালা করে দিল, মানে এইভাবে অ্যাটাক করতো আমাকে, মানে এত ডিস্টার্ব করা। এখন তো আমি খুব কুললি বলছি কথাগুলো, সেই সময় আমি যে কি, আমার যে কি অবস্থা, প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতে এইরকম চলছে, টর্চার। তো এই করতে করতে আমি ওই ভদ্রলোকের কাছে যখন যাই, তো উনি আমাকে 3-4 মাস কন্টিনিউ ঝাড়ছিল আর কি। প্রথমেই ঝাড়তে একটা টাইম আসে, তারপরে উনি পুজোটা করবেন,
তার আগে তোমার মধ্যে কিছু নেগেটিভিটি হয়তো আছে, সেটাকে হয়তো বের করবে, এরকম কিছু ওনার কি রিচুয়ালস আছে আমি তো অতটা বুঝি না। আমাকে ওই সময় প্রোটেকশনের জন্য, মানে এটা হয়ে গেল প্রায় 4 বছর চলছে, আমাকে একটা জিনিস দিয়েছিল, বন্য শুকরের দাঁত, ওটা ওদের মন্ত্র কিছু পড়া বা কিছু করা, সিদ্ধ করা হয়তো, তো সেটা আমাকে দিয়েছিল, হাতে বাঁধতে বলেছিল এবং বলেছিল যে এটা তুমি রাখো, তোমাকে টাচ করতে পারবে না, ঠিক আছে। এবং সেটা পড়ার পর টাচ করতে পারছিল না, কিছু হচ্ছিল না, অফ ছিল কদিন। তো একদিন আমি রাত্রি বাজে 1:38, আমার এখনও মনে আছে, 1:38 শুয়ে আছি। এবার আমার ঘরটা তখন আবার শীতকাল, আমার ঘুরে উইন্টার সিজন এসছে, এবার সব চুপচাপ, চারিদিক একদম নিস্তব্ধ। আর এই যে যেমন ধরো মানে এরম দরজাটা, আমি এখানে খাটে রয়েছি, সেই দরজাটার মধ্যে রাত্রি 1:38 জোরে জোরে দুটো লাথির মতো, মানে খুব জোরে যদি কেউ লাথি দেয় দরজায় দাম দাম করে, হ্যাঁ, ওইটা দেওয়ার পরে তো আমি লাফ দিয়ে উঠেছি। ওঠার পরে তো আমি বুঝতে পারছি ব্যাপারটা কি হচ্ছে। এবার আমার হাত পা কাঁপতে শুরু করেছে, আমি কাকে ফোন করবো তখন, তো আমার ঘরের ম্যাটার, আমি কাকে তখন ফোনটা করব। এটা হলো কি, এটা আমি একটা আওয়াজ শুনে আমি উঠে বসেছি, আমি উঠে বসতে বসতে আর একটা আওয়াজ, তো আমি ওই 2:45 সময় ভদ্রলোককে ফোন করলাম যে আমি খুব ঘাবড়ে গেছি তখন। আমি বলছি যে আমি ওনাকে কাকা বলে সম্বোধন করি, কাকা আমি তো এরকম ব্যাপার। তো বলছে না তুই ভয় পাস না মা, তুই কিছু করবি না, তোকেও টাচ করতে পারছে না বলে ও রাগ, তুই ঘুমিয়ে পড়। আমি ঘুমিয়ে পড়েছি, ঘুম তো আর আসে না, মানে ওই রকম জেগে থাকতে থাকতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছি। তো ওই সময়টা এরকম অনেক কিছু অ্যাবনর্মাল হতো, নানান আওয়াজ পেতাম। হ্যাঁ, তোমাকে যেটা বলছিলাম যে ওই নক করা, এগুলো ওই পিরিয়ডে হয়েছে যেই সময়টা কাকা আমাকে প্রোটেকশন দিয়েছিল, মানে বিভিন্ন রকমভাবে উপস্থিতিটা টাচ করতে পারছে না কিন্তু ওই করতে করতে তারপরে একদিন কিছুদিন, মানে 2-3 মাস এইভাবে ওনার কিছু কাজকর্ম চলতে চলতে একদিন উনি পুজো করেন, এটা ওনার মতে ওনারা যেরকম পুজো করেন সেরকম পুজো করেন, করার পর আমাকে একটা ওনার বাড়িতে করতেন। এখন উনি উড়িষ্যায় চলে গেছেন, আগে আমাদের ওখানেই থাকতেন। তো পুজো যখন করেছে তখন খুব বড় করে একটা কাটান বলে ওটাকে, তো ওই কাটান করানো হলো, 10টা ঘট দিয়ে কাটান করা, মানে যতগুলো ঘট হয় ওনাদের ভাষায় তত স্ট্রং হয় কাজটা। তো উনি আমার এতটা প্রবলেম ছিল বলে 10খানা ঘটে কাজ করতে হয়েছিল। তো 10খানা ঘটে কাজ করার পর সেদিনও রাতে, যেদিন আমার কাজ হয় সেদিন আমার সাথে আমার দিদি ছিল, কাজকর্ম করে আমরা ফিরবো। তো জানো তো মানে কি বলবো, এতবার অ্যাটাক হয়েছে, এতবার আমি এগুলোকে ফেস করতে করতে এমন হয়েছিল যে আমার কাছে তখন মানে মনে হচ্ছে মানুষ আর ভূতই সমান, ঠিক আছে। এবার যখন ওই কাকা আমাকে বাড়িতে পাঠাচ্ছে পুজোটা হওয়ার পর, প্রায় 11:30-12টা বাজে রাত্রি, তো উনি বলছেন যে আমি তোর সাথে একজনকে পাঠাচ্ছি, সে থাকবে তোর সাথে 3:30 অবধি, তারপরে সে আমার কাছে ফিরে আসবে, মানে সে আমার প্রোটেকশনের জন্য। সেদিন যে আমার ওনাদের শুনেছি থাকে, তো আমাকে বললো যে আমি পাঠাচ্ছি, তো তোর সাথে থাকবে 3:30, তুই ভয় পাস না মা, তুই ভয় পাস না, বুঝিয়ে বললো। আমি তো বলছি এক তো ঝেলছি, তারপরে তুমি আবার কাকে পাঠাবে, এগুলো করো না, আমি খুব ভয় পাচ্ছি। না, তোর প্রোটেকশনের জন্য খুব দরকার, কিচ্ছু হবে না, যে যাচ্ছে শান্ত, কিছু অসুবিধা নেই, তুই যা। বিশ্বাস করো ওটাও আমি ভয় পাচ্ছি না, মানে আমার তখন মনে হচ্ছে এর হাত থেকে রেহাই পাই আগে, যা পাঠাচ্ছে পাঠা, আমার কোনো অসুবিধে নেই তখন। তো আমি যখন ওখান থেকে বেরোই, আসছি দিদির স্কুটিতে আসছি, তো আসছি যখন আমার সাথে একটা খুব চামড়া পোড়া একটা ওরকম পোড়া গন্ধ আমার সাথে আসছে, 7খানা সিঁড়ির ওপর থেকে আমাকে পেছন থেকে ধাক্কা দিল পিঠের মধ্যে, আমি জাস্ট উড়ে এসে পড়লাম মাটিতে। আমি কিছু খাবো বলে রান্নাঘরে গেছি, রান্নাঘরে আমি একা, তখন আমার সাথে সাথে পোড়া গন্ধটা ও ঘুরছে, যাকে প্রোটেকশনের জন্য পাঠিয়েছে ঘুরছে। যখন আমি ডাইনিং হলে যাচ্ছি ওই গন্ধ আমার সাথে সাথে, ও আমাকে ছাড়বে না আর কি, মানে
পাহারা দিতে পাঠিয়েছে মানে নিষ্ঠার সাথে কাজটা করেই যাবে। তখন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার তখন মেন্টাল স্টেট এইরকম যে এতবার এত কিছু হয়েছে যে ওকে তখন আমার বন্ধু বলে মনে হচ্ছে, বলছে না ও আছে আমি বেঁচে যাব, মানে আমার কাজটা কমপ্লিট হবে আর কি। তো আমাকে একটা পৈতে মতো দিয়েছিল গলায় পরার জন্য, তখনও আর তাবিজ তৈরি হয়নি। তো বললো এটা আজকে নিয়ে যা। তো আমি গেছি, তো এরকম ঘুরছে আমার সাথে, আমি ফিল করলাম যে হ্যাঁ কেউ তো আছে। তো আমি আমার ঘরে শুতে গেছি যখন, তো আমি এরকম ঘরে শুতে গেছি, তো আমার একটা ওয়ার্ড্রপ মতো আছে, তার ওপরে কিছুটা একটা মানুষ বসতে পারে এরকম একটা ফাঁকা আছে, তখন ওটা পুরোটা হয়নি। তো ও কী করলো, মানে আমার মনে হলো যেটা আমরা শুলাম, আর ওইখানে আমার দু একটা জিনিস রাখা ছিল, মানে কেউ হয় না যে এটা সরিয়ে ঢুকটাক করে সরিয়ে বসলো, ওরকম মনে হলো। আমি আমার দিদি দুজনেই তাকালাম, আওয়াজটা কিন্তু হওয়ারই কথা না, ওটা কি জানো, ওটা মার্বেল ছিল, ওখানে কিছু মার্বেল ছিল। আমার ঘরে একটা মশা নেই, পোকা ইঁদুর তো ছেড়েই দাও, ঠিক আছে। তো সেখানে হচ্ছে পাথরগুলো মানে পাথরগুলোর 2-3টে পাথর ঝাঁক করা ছিল, আরেকটা জিনিস ছিল, মানে সরালো পাথর একটা পড়লো নিচে টক টক করে, মানে একদম রীতিমতো তুমি বুঝতে পারবে কেউ এসে বসলো, মানে কেউ আছে ওখানটা, কেউ আছে। তো ঠিক আছে, আমার তো তখন ওই আমার বডিগার্ড তখন, তো ওরকম হওয়ার পর ভোর হলো, তো ও চলে গেছে, মানে কাকা যেটা বলেছিলেন যে চলে আসবে। তারপর আমাকে একটা যে তাবিজ দিয়েছিল সেটা আমার কোমরে পড়তে দিয়েছিল, গলায় না। বলে আচ্ছা তুই কোমরে পড়ে দেয়, এবার ট্রাই করি, তারপর দেখছি। তো আমি কোমরে পড়েছি, পড়ে সেদিনটাতে যখন আমি শুয়েছি তখনও এতটাই এফেক্ট, তখন দেখছি যে ধর আমি শুয়ে আছি, মনে হচ্ছে একটা কালো, যেটা আগেও হতো, একটা কালো হাত এইভাবে কেউ শুয়ে আছে, একটা কালো ছায়া হাত এইভাবে ঢুকছে, ওপর থেকে এইভাবে আসছে, গাছের শিকড় যেমন হয় না কালো কালো, সেটা আমাকে পুরো জড়িয়ে নিচ্ছে, আর সেই ধস্তাধস্তি, সেই মারপিটের মতো, সেই হ্যাঁ আমি প্রচণ্ড ভয় পেয়েছি। এবং আমি দেখছি, আমি ওটা ফিল করছি যে আমার তো শরীরটা, আর কেরম মনে হতো বলো তো, আমার শরীরটা রয়েছে বিছানায়, কিন্তু আমি যেন আমার শরীর থেকে বেরিয়ে গেছি। এবং আমি দেখছি যে ওই রকম যখন চলছে, আমি উঠে আমার ঘরে একটা পূর্ব দিকে একটা এরকম চৌকো একটা জায়গা ছিল যেখানে আমার মহাদেব আছেন, ওখানে রাখা আছে মহাদেবটা। আমি দেখছি যে আমি ওই রকম মারপিট করছি, প্রায় মারপিটের মতো অবস্থা, কিন্তু আমি উঠে গিয়ে দৌড়ে মানে ভগবানের কাছে আশ্রয় নিচ্ছি যে আমাকে বাঁচাও। তখন দেখছি মহাদেব মাটিতে পড়ে আছে, মানে এটা কিন্তু আমার ওই তন্ডার মধ্যে হচ্ছে জিনিসটা। আমি যখন গিয়ে ঠাকুরকে বলছি যে আমাকে বাঁচাও, আমি এটা দেখছি যে আমি করছি এই কাজটা, তখন দেখছি মহাদেব মাটিতে পড়ে আছে, মানে কাইন্ড অফ থ্রেট, মানে কেউ তোমায় বাঁচাতে পারবে না এরকম একটা ব্যাপার। মানে মহাদেব তো আর সত্যি মাটিতে পড়ে নেই, কিন্তু আমাকে ওটা দেখাচ্ছে যে তুমি হ্যাঁ তোমার রেহাই নেই, এরকম একটা ব্যাপার। আর প্রচণ্ড রাগ ওই সময়টা, তো খুব অ্যাগ্রেসিভ। তো আমি তারপরেই যেটা হয়, ঘুমটা ভেঙে যায়, মাঝরাতে আবার কাকাকে ফোন করি, এবং কাকার অর্ডার ছিল, মানে বলাই ছিল যে রাত ভোর যখনই সমস্যা আমাকে তুমি ফোনটা করবে। আমি ওনাকে ফোনটা করি, ওরা আচ্ছা ওটা কোমরে দেওয়া যাবে না, ওটা গলাতেই দিতে হবে। তো তারপরে একটা এরকম বড় তাবিজ আমার কাছে আছে, তাবিজ মানে ওই একটা শুকরের দাঁত আর তার সাথে আরেকটা তাবিজ, কিছু কাজ করা আছে। তো ওটা আমি ওপরে পড়তে শুরু করলাম। এবার ধরো কোনো অকেশনে কোথাও যাব, তো ওটা তো খুলে রেখে যেতাম, ওটা খুলতে হবে। ওটা খুলতে আমি যখন এটা হচ্ছে আমি কি বলবো, মানে আমি ঘুমোচ্ছি, হয়তো বিয়ে বাড়ি বা কোনো অকেশন বাড়ি থেকে এসে আমি ঘুমোচ্ছি, ওরা মানে আমি জানি না কারা, তবে আমি বুঝতাম একের বেশি আছে, আমাকে ধাক্কা দিত, মানে কেউ যেন ধাক্কা দিয়ে উঠিয়ে দিচ্ছে। আমি গলায় হাত দিয়ে দেখতো, হ্যাঁ আমি পড়িনি হাতটা, তো আমি উঠে আবার না পড়লে গন্ডগোল, আমি ওটা পড়ে আবার শুতাম। এই প্রভাবটা কিন্তু ছিল, কাজ হওয়ার পরেও 7-8 মাস পর্যন্ত এই প্রভাবটা মাঝে মাঝেই হতো, ঠিক আছে। ওটা হওয়ার পর 8 মাস 9 মাস যেতে যেতে ওটা একদম স্টপ হয়ে গেল। তারপরে আমি চলে এলাম ফ্ল্যাটে, ফ্ল্যাটে আসার পর কিছু ভয় পেতাম তা নয়, আমি ফ্ল্যাটে কোনোদিন ভয় পেয়েছি তা নয়, কিন্তু জিনিসটা হতো কি, আমার প্রথম একটা স্বপ্নের মতো একটা দেখতাম যে একটা মানুষ যার পিঠে ডানা আছে, ঠিক আছে, সে আমার ঘরের ভেতরে ফ্ল্যাটের ভেতর
উড়ে বেড়াচ্ছে মনে হচ্ছে, মানে এখান থেকে যেটা আমি দেখেছিলাম যে ছুটে বেরিয়ে গেল জানলা দিয়ে, উড়ে গেল যেন মনে হলো, ওই রকম আমি একটা স্বপ্নের এটা আমি একটা স্বপ্নের মধ্যেই দেখতাম। বাকিগুলো কি হতো যে আমার তন্দ্রা কেটে যেত, মানে আমার ঘুমের মধ্যে থেকেও আমি কেটে যেত ব্যাপারটা, এবং এটা ফিল করতাম। এটা নয় রিয়েল লাইফে দেখতে, এখন তুমি স্বপ্নে দেখছো। হ্যাঁ, এটা স্বপ্নের মধ্যে ওরকম চলতো ফ্ল্যাটে আসার পর। তারপরে যে ডানাওয়ালা উঠতো দেখতে ভালো ছিল নাকি খারাপ ছিল, পজিটিভ লাগতো না নেগেটিভ লাগতো? এটা অদ্ভুত ব্যাপার জানো তো, যখন আমি ফ্ল্যাটে যার ডানা দেখেছি, বাট আমার মনে হয়েছে আমি যে কদিন দেখেছি সেটা আমি দেখেছি স্বপ্নের মধ্যে যে একজন ফিমেল মনে হয়েছে আমার, ওটা ফিমেল, কারণ আমি তো ওরকমভাবে স্পষ্ট কিছু না, একটা এরকম না, একটা অবয়ব মতো। তো আমি যেটা দেখেছি সেটা আমার মনে হয়েছে যে ওটা কোনো ফিমেল হতে পারে। এবার ফ্ল্যাটে আসার পর আমি আর সেইটা বলবো না যে আমি খুব মারাত্মক কিছু ফেস করেছি, কিন্তু এটা ফেস করেছি যে আমার একটা রুম আছে অ্যাটাচ বাথ, একটা রুম আছে অ্যাটাচ বাথ নয়। তো যেই রুমটা আমার অ্যাটাচ বাথ, আমি 2-2:30-র সময় আমি শুয়ে আছি, দেখছি যে মানে যেটা ঘুম ভাঙলো, দেখলাম তোমার ঘরে যদি কেউ চলাফেরা করে বা এই করে তোমার তো অটোমেটিক্যালি ঘুমটা ভাঙবে। তো আমি যখন চোখটা খুলি তখন দেখলাম যে আমার মাসি দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে, আমার মাসি, মানে আমার এক মাসি আছেন দাঁড়িয়ে আছে। আমি এরকম দেখলাম, দেখাবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছি, মাসি দাঁড়িয়ে আছে তো ঘুমিয়ে পড়েছি। তো মানে সকালে ঘুম ভেঙে যে মাসি তো নেই আমার বাড়িতে, আসেইনি, মাসি এসে থাকে। তো আমি ঘুমের মধ্যে দেখলাম মাসি আছে, মানে বাথরুম থেকে বেরিয়ে না আমার এরকম খাটটা যেন এরকম দাঁড়িয়ে আমাকে এরকম দেখছে, কিন্তু আমার মাসি আসেইনি। সেটা আমি একদিন দেখলাম। আর এটা তো হয়ে গেল, এটা অনেক বছর হয়ে গেল যে স্টপ হয়ে গেল। এই লাস্ট ইয়ারে কিন্তু একটা ঘটনা আমার সাথে ঘটেছে, সেটা হচ্ছে 2-3 দিন ধরে ঘটেছে। সেটা হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, তো আমি একা শুচ্ছিলাম, আমার সাথে কেউ শুচ্ছিল না। আমি যখন শুয়ে আছি, রাত্রি বাজে 1:30-2টো হবে, তখন দেখলাম যে আমার ঘরে কেউ ঢুকলো। তো আমি বললাম ঠিক আছে, এসে ঘুমোবে কেউ, পাশে এসে শুলো। আর যেহেতু ডিসেম্বর জানুয়ারি ফার্স্টের দিকে ছিল, তো কম্বলটা তো একটা মানুষ যদি ঢুকে যায় কম্বলের ভেতরে, তাহলে সেটা তো এরকম হয়, তো উঁচু হয়ে যায়। তো আমি এরকমভাবে হাতটা দিতে গেলাম, কম্বলটা বসে গেল। মানে আমি তো দেখতে পাচ্ছি কেউ আসছে, আমি তো ঘুমোচ্ছিলাম, ঘুমের মধ্যে দেখলাম আসছে, এসে শুলো, পাশে শুয়ে পড়লো। তো হাতটা যখন দিলাম তখন নেমে গেল হলো। আমি উঠে বসে ভাবলাম যে কি হলো, ঠিক আছে আমার তাহলে কিছু ভুল হবে হয়তো। তার পরের দিন আমি একটা বেনি করে শুয়েছিলাম, চুলটা বেনি করে শুয়েছিলাম, আমার বেনি ধরে টান দিচ্ছে 2:30-র সময়, মানে আমাকে রীতিমতো এইভাবে ধরতে হয়েছে আমার চুলটাকে, দিয়ে উঠে বসে পড়েছি। কি হলো, মানে বেনিটা ধরে রীতিমতো এইভাবে টানছে। এইটা হয়েছে 2 দিন পর, মানে আমার চুল ধরে টেনেছে। প্রথম দিন চুলটা ধরে, আমার চুল আমি খুব একটা বেঁধে রাখতে পারি না বা বেঁধে শুই না, তো চুলটা খোলাই ছিল, চুলটা ধরে টেনেছে। টানার পর আমি তার পরের দিন আমি একটু ভয় পেয়ে আমি বেনি করে শুয়েছি, যে না আমি চুলটা একটু বেঁধে শুই। অনেকে বলে না চুল ছেড়ে থাকতে নেই, তো আমি চুলটাকে বেঁধে শুয়েছি। বাঁধার পরেও কিন্তু এটা লাস্ট ইয়ারের ঘটনা, যেটা নাকি রীতিমতো মানে একদম ধরে টান দিয়েছে। এটা পরপর 2 দিন হয়েছে। তারপরে কাকাকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো উনি কি হয় অনেক সময় আমাকে এটা বলে যে ছেড়ে দে, মানে ঠিক আছে আমি দেখে নিচ্ছি, ছেড়ে দে, মানে এটা নিয়ে আর মানে এতটা সাফার করেছি আমি 5 বছর ধরে, যে এইটার লাস্ট আমি এটা নিয়ে আর আমি কিছু এগোইনি বা ভাবিনি। উনি আমাকে একটা কিছু কাজ করতে দিয়েছিলেন আমার জন্যই, কারণ উনি তো উড়িষ্যায় আছেন, দূর থেকে আমায় কিছু বলেছিলেন, সেটা আমি করেছি। ওনার কিছু জিনিস করতে বলেছিলেন আমাকে, ওটা করার পর বাকি কাজ ওখান থেকে উনি করেছেন। ওটা করার পর কিন্তু আর 1 বছর হয়ে গেল সেটা হচ্ছে না, কিন্তু ওই সময়টা টানা এটা চলতে থাকে দিনের পর দিন। মানে এইটা কোনো স্বপ্নই নয়, এটা সত্যি, মানে এতটাই সত্যি যে তুমি একা ফেস করছো প্রত্যেক দিন, কেউ এসে তোমাকে এতটা ডিস্টার্ব করছে, তোমার ঘুমটা ভেঙে যাচ্ছে, মানে কেউ তোমাকে টাচ করছে, কেউ তোমার সাথে প্রায় মারপিট করার মতো। আর এইটা আমি অনেকভাবে দেখেছি যে আমি হয়তো মানে একা আছি, আমার সাথে যদি কেউ থাকতো তাহলে কিন্তু আর হতো না জিনিসটা।
আমি একা থাকলে অটোমেটিক্যালি মানে এটাই একাই ফেস করেছি। আর দীর্ঘদিন ধরে এটা চলতে চলতে না আমার যেটা হয়, মানে অনেকে বলে যে কেরিয়ার খারাপ হয় বা অনেক কিছু, আমি কিন্তু সেটা বোধ করি কিন্তু মেন্টাল হেলথ খুব খারাপ হয়ে মেন্টাল গেছিল, হেলথ খারাপ সবসময় প্রচন্ড সবকিছু মেন্টাল affected হেলথ হবে খারাপ তা হয়ে না, গেছিল। কখনো কেরিয়ার খারাপ হবে, আর কখনো মেন্টাল হেলথ খারাপ হবে, আমার কখনো মেন্টাল হেলথ শরীর খারাপ খারাপ হয়ে হবে, গেছিল, বিভিন্ন শরীর রকম খারাপ হবে। আমি সেভাবে বলবো না যে হয়েছে, কিন্তু আমার মেন্টাল হেলথ খুব খারাপ হয়ে গেছিল। মানে এখন তো আমি খুব নর্মালি কথাগুলো বললাম, সেই সময় আতঙ্কে আতঙ্কে না আমি একেবারে শেষ হয়ে গেছি। মানে স্বাভাবিক প্রত্যেকটা দিন স্বাভাবিক। একই জিনিস। আর সবচেয়ে বড় কথা, তুমি কাউকে বিশ্বাস করতে পারছো না যে কার কাছে গিয়ে তুমি এই রেমেডিটা পাবে। ঠিক, তো এইভাবে চলতে চলতে এখন তো আপাতত ঠিক আছে, এখন আপাতত ঠিক আছে। আপাতত ঠিক আছে। বড় আর অদ্ভুত সবসময় ঘটনা। একটা আতঙ্ক তবু মনের মধ্যে থাকে, আবার না শুরু হয়ে যায়। আসলে মনের মধ্যে যখন আতঙ্ক ভর করে তখন ধীরে ধীরে আমাদের মনেও ভূতের জন্ম হয়, ফিজিক্যাল লাইফেও ভূতের জন্ম হয়, এবং মনের মধ্যে জমে থাকা যে কোনো রকমের আতঙ্ক কিন্তু আপনার জন্য হার্মফুল হতে পারে। তো যখনই মনের মধ্যে কোনো রকম ভয় দানা বাঁধছে বলে মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে হয় যুক্তি খুঁজুন। যদি যুক্তি খুঁজে না পান এবং যদি দেখেন যে ঘটনাটা কন্টিনিউয়াসলি চলছে, তাহলে আপনার ঈশ্বরকে স্মরণ করুন এবং তার পাশাপাশি কোনো প্রফেশনালের হেল্প নিন, অবশ্যই সেটি বলবো। এবং আজ যে ঘটনাটি আমরা শুনলাম, এই ঘটনাটি শুনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনার সাথে যদি এমন ঘটনা ঘটতো, আপনি যদি রাত্রিবেলা, আজ রাতেই যদি আপনি যখন শুয়ে আছেন হঠাৎ করে চোখ খুলে তাকিয়ে যদি দেখেন আপনার ঠিক পায়ের সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে এবং আপনি চোখ খুলতেই সে দৌড়ে পালিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল, তাহলে আপনার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের স্টুডিওতে যদি আপনি আসতে চান, তাহলে আমাদের স্টুডিওতে আসতে হলে 9875476704 এই নম্বরে আপনি ভয়েস করে আপনার ঘটনা পাঠান, আপনার শোনা সেরা কোনো ঘটনা অথবা আপনার সাথে ঘটে যাওয়া সেরা কোনো ঘটনা আমাদের পাঠান। আমাদের যদি সেই ঘটনা পছন্দ হয় তাহলে অবশ্যই আমরা আপনাকে স্টুডিওতে ডাকবো এবং আপনি আমাদের স্টুডিওতে এসে গোটা পৃথিবীর যত বাঙালি আছে তাদের সকলের কাছে আপনার ঘটনা শেয়ার করবেন। এবং আরেকটি বিষয় যেটি বলার, যে আমাদের এখানে যারাই ঘটনা বলেন তারা কেউই প্রফেশনাল স্টোরি টেলার নন। সো এই জিনিসটা বুঝতে হবে যে তারা কিন্তু কেউই খুব প্রফেশনালভাবে যে ঘটনা বলছে তা নয়। আমরা কিন্তু এই শোটার যে নেসটা সেটাকে ধরে রাখার জন্যই আমরা যে যেমনভাবে ঘটনা বলতে চান সেভাবেই তার ঘটনাকে রাখি। আমরা এখানে না কোনো বিশেষ এডিট করি, আমরা না বিশেষ এখানে কোনো রকমের মানে কোনো নার্ভাস বা টেনশন করার কোনো জায়গা কিন্তু এখানে নেই। আপনি এসে এখানে নর্মালি আপনার মতন করে ঘটনা বলুন, সেটি আমরা প্রচার করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এপিসোড। আমি গৌরব আপনাদের সঙ্গে ছিলাম। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, রাত 11টার সময় স্পটিফাইতে এবং সপ্তাহে একদিন করে গৌরব তবদার ব্লগস চ্যানেলে প্রেত কথা লাইভ পডকাস্ট আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো।